বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব আন্দোলনে শিবিরের ভূমিকা কতটুকু ছিল, জানালেন সমন্বয়ক আব্দুল কাদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঐতিহাসিক ৯ দফা প্রণয়ন এবং প্রচারে সমন্বয়কদের পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। এ আন্দোলনে শিবিরের নেতাকর্মীরা জীবন বাজি রেখেছেন বলে মন্তব্য করেছেন তিনি। এরপর জানিয়ে দিব লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা। লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে ধাওয়া করে নূর আলম ওরফে নুরু টেলার নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নুরু চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পেশায় দর্জি ছিলেন। এদিকে গণতন্ত্র এবং শান্তির বার্তা নিয়ে জাতিসংঘে ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে এই প্রথম বিদেশ সফর। এদিকে ছাত্র ফেডারেশন থেকে অব্যাহতি নিলেন সমন্বয়ক উমামা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন। তিনি এই পদ থেকে অব্যাহতি নিয়েছেন। জানিয়ে দিব কাজে ফেরেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় কর্মকর্তারা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র RNPP থেকে বিদ্যুৎ স্থানান্তর করতে বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পগুলো দায়িত্ব পাওয়া ভারতীয় প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনও কাজে ফেরেনি, যা এই প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে উদ্বেগের সৃষ্টি করছে। এবং সর্বশেষ জানিয়ে দিব শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী নতুন কাণ্ডারি কেই অনুরা কুমার সিনাত্রা শ্রীলঙ্কার নাগরিক আস্থা অর্জন করে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা সিনানায়কে। মূল প্রতিদ্বন্দ্বী সাজিদ প্রেমাদাসা এবং ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহেকে ধরাশায়ী করে জয়ী হয়েছেন তিনি। রোববার ২২ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ভোট গণনার পর তাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে ৫৫ বছর বয়সী দিশানাকে দ্বীপরাষ্ট্রটির প্রথম বামপন্থী হিসেবে রাষ্ট্রপ্রধান হওয়ার গৌরব অর্জন করেন। ২০২২ সালে গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর ২ বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল দেশটি। খবর দা হিন্দুস্তান টাইমসের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আন্দোলনে শিবিরের ভূমিকা কতটুকু ছিল, জানালেন সমন্বয়ক কাদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঐতিহাসিক ৯ দফা প্রণয়ন এবং প্রচারে সমন্বয়কদের পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। এ আন্দোলনে শিবির নেতাকর্মীরা জীবন বাজি রেখেছে বলেও জানান তিনি। রোববার ২২ সেপ্টেম্বর রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে সব কথা বলেন তিনি। স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। ঐতিহাসিক ৯ দফা নিয়ে কিছু কথা। কোটা সংস্কার আন্দোলন করে আন্দোলন গড়ে উঠেছিল, কিন্তু সরকার পরিস্থিতি ঘোলাটে করলেও আন্দোলন ভিন্ন দিকে মোড় নেয়। তারই ধারাবাহিকতায় ৯ দফা অবতারণা করা হয় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন সমন্বয়করা। কিন্তু ১৬ তারিখ মঙ্গলবার আবু সাইদ সহ ৬ জন যখন শহীদ হয়, ওই দিন রাত ১২টার সময় সামনের সারির সমন্বয়করা মিলে আমরা একটা অনলাইন মিটিং করি। মিটিংয়ে প্রথমে এজেন্ডাই ছিল আজকে যে ৬ জন শহীদ হলো, এই ৬টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার নাকি আমরা অন্য কিছু চাই। ৬টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার হতে পারে না। পরবর্তী দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করার পর এই আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি সহ কিছু দাবি উঠে আসে। বলে রাখা ভালো, আমরা এতদিন বাংলা ব্লকেট থেকে শুরু করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ সহ নানা সফট এবং হার্ড কর্মসূচি নিয়ে মাঠে অবস্থান করছিলাম, কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে নির্বিকার নির্লিপ্ত মনোভাব পরিলক্ষিত হয়েছিল। আলাপ আলোচনা ধারে নাই সরকার, কেবল হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে চুপচাপ সময় পার করছিল সরকার। কিন্তু পরিস্থিতি যখন বেগতিক হয়ে যায় তখন ৬ জন শহীদ হয়। ওই দিন সরকার আলোচনার জন্য তোড়জোড় শুরু করে, আমাদেরকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে আলোচনায় বসার জন্য, কিন্তু আমরা আলোচনার আহ্বানকে বারবারের মতোই প্রত্যাখ্যান করেছি। নিজেদের দৃঢ় অবস্থান প্রকাশ করি, যদিও বাহির থেকে আলোচনায় বসার নানা রকম চাপ ছিল। আন্দোলন চালিয়ে নেয়ার মতো
মাঠে কোনো সিনিয়র নেতা ছিল না, কারণ 6 সমন্বয়ক তখন পুলিশের হেফাজতে ছিলেন। আসিফ নাহিদ ভাইকে গুম করে রেখেছে। আমি 7-5 না ভেবে রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নেই। ওই দিন জুমার নামাজের পর যাত্রাবাড়িতে কয়েকজন শহীদ হয়। সবগুলো আমার চোখের সামনেই ঘটছিল। মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলছিল পুলিশ বাহিনী। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। এছাড়াও দীর্ঘদিন জেল জুলুম হামলা মামলার শিকার হয়ে হাসিনার এমন অফিসারের বিরুদ্ধে কথা বলতে গেছি, মাথা নত করি নাই। আমার পরিণতি যে কি হবে সেটা ঘুণাক্ষরেও কল্পনা করি নাই। চোখের সামনে মানুষ মেরে ফেলতেছে, মানুষের কথা চিন্তা করে আমার জীবনের কথা ভাবার সময় পাইনি। গত 4-5 বছর ক্যাম্পাসে ছাত্রলীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই আমাদেরকে দৃঢ়তা ধরে রাখার শিক্ষাই দিয়েছে। দেশের এই ক্লান্তিলগ্নে হাল ধরার সিদ্ধান্ত নেই আমি। যাই হোক, কিছুক্ষণ বাদে শিবিরের সেক্রেটারি আমাকে আবারও ফোন দিল। বলতেছে কিছু দাবি দেওয়া খসড়া আকারে করছি, তোমার সাথে আলোচনা করি। আমাদেরও যেহেতু আগে আলোচনা হয়েছিল অনেকগুলো দাবির ব্যাপারে, সেগুলো তখন ওনার সাথে আলোচনা করে সম্মিলিতভাবে তৈরি হয় 9 দফা। সুতরাং শিবির এবং ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিকা রয়েছে সে বিষয়ে এতদিন আপনাদের না জানালেও আজ জানাচ্ছি। আসলে এই আন্দোলনের পেছনে শিবিরের ভূমিকা ছিল অত্যন্ত বেশি। লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা। লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে ধাওয়া করে নূর আলম ওরফে নুরু টেলার নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নুরু চন্দ্রগঞ্জ ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পেশায় দর্জি ছিলেন। রোববার 22 সেপ্টেম্বর রাত 8টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নূর আলম এর ছেলে আরিফ হোসেন বলেন, আমার বাবা বাড়িতে ছিলেন। বাবার মোবাইল ফোনে কেউ একজন কল দিয়ে জানিয়েছে তাকে মারতে আসছে। শুনে বাবা ঘর থেকে পালানোর জন্য বের হয়েছিল, কিন্তু সেই মুহূর্তেই 10 থেকে 12 জন লোক লাঠিসোঁটা নিয়ে আমার বাড়িতে হামলা করে এবং বাবাকে মারতে আসে। পরে তারা ধাওয়া করে বাবাকে এলোপাতাড়ি পেটায়। রক্তাক্ত অবস্থায় বাবাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নুল আবেদিন বলেছেন, মৃত অবস্থায় নুরু নামে লোকটিকে হাসপাতালে আনা হয়েছিল, তার মরাদেহ মর্গে আছে। গণতন্ত্র এবং শান্তির বার্তা নিয়ে জাতিসংঘে গেলেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে এটি তার প্রথম বিদেশ সফর। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আজই ঢাকা ত্যাগ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। এর আগে জাতিসংঘের বিভিন্ন ফোরামে দায়িত্ব পালন করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। এবার নতুন রূপে হাজির হচ্ছেন তিনি। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেশের গণতন্ত্র এবং শান্তির বার্তা নিয়ে যাচ্ছেন তিনি। দ্বিতীয় বিজয়ের নতুন যাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন ডক্টর ইউনূস বক্তব্যে সেগুলো তুলে ধরবেন। বিশ্ববরেণ্য এই গুণী ব্যক্তিকে বরণে অনেক দেশের সরকার প্রধান এবং উন্নয়ন সংস্থার শীর্ষ ব্যক্তিরাও অধীর আগ্রহে বসে আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের 79তম অধিবেশনে ভাষণ দেবেন। এতে তিনি দেশে জুলাই আগস্টে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীরগাথা কর্মকাণ্ড তুলে ধরবেন। একই সঙ্গে রাজনৈতিক পথ পরিবর্তনের পর রাষ্ট্র মেরামত এবং অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন। গত 3 দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক এবারই প্রথম হচ্ছে। সবকিছু ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তর, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা এই বৈঠকে বসবেন। ছাত্র ফেডারেশন থেকে অব্যাহতি নিলেন সমন্বয়ক উমামা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সদস্য সচিব ছিলেন। তিনি এই পদ থেকে অব্যাহতি নিয়েছেন। রোববার 22 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে রাজনৈতিক পরিচয় তুলে ধরে পদ থেকে অব্যাহতি নেয়ার একটি পোস্ট দিয়েছেন উমামা। ফেসবুকে দেয়া পোস্টে তিনি লিখেছেন, নতুন রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি উমামা ফাতেমা বাংলাদেশ ছাত্র
ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। পোস্টে তিনি আরও লিখেছেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সঙ্গে আমার দীর্ঘদিনের পথ চলা। এই জুলাই গণ অভ্যুত্থানে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেছি। জুলাই গণ অভ্যুত্থান আমাদের অনেক চিন্তা চেতনার জগৎটাকে যেমন পাল্টে দিয়েছে, তেমনি কাজের পরিসরও ব্যাপক মাত্রায় বিস্তৃত করেছে। লড়াইয়ের জন্য নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। সুতরাং এই পথ থেকে আমি এখন অব্যাহতি নিচ্ছি।